চারটা প্রস্তাব দেওয়া হয়েছিল। এই চারটার মধ্যে প্রথমটা ছিল, 1 নম্বর ছিল যে এই তিনও প্রতিষ্ঠান তথা জামিয়াতুল আবরার, জামিয়া আজিজিয়া এবং রহমানিয়া তিনোটা এখন থেকে একই কর্তৃপক্ষের অধীনে অর্থাৎ পরিচালিত হবে। আমাদের মুফতি সাহেব মঈনপুরী হুজুর বললেন যে তিনোটা যদি একই সাথে চলতে পারত তো তাহলে তো আর সেই এত কাহিনীই হইতো না। কিভাবে সম্ভব? তোরা করস মাঠের রাজনীতি, যে বিষয় নিয়ে দ্বন্দ্ব সেটাতে তো আছোছি তোরা, আর আমরা এই সমস্ত রাজনীতি, ছাত্রদেরকে রাজনীতিতে ব্যবহার করা, এইসব বিষয়কে আমরা ক্ষতিকর মনে করি। এখন কেউ রাজনীতি প্রিয় আর কেউ এই প্রচলিত রাজনীতির সাথে সম্পৃক্ত না, এটাকে ক্ষতিকর মনে করে। তাহলে এই দুই মেজাজ নিয়ে একসাথে এই প্রতিষ্ঠানগুলো কি করে চলবে? গেল এটা। 2 নম্বর প্রস্তাব করা হলো যে জামিয়াতুল আবরারের তত্ত্বাবধানে চলবে এই কর্তৃপক্ষ, আর আজিজিয়া আলাদের তত্ত্বাবধানে চলবে। ভবনটা চলবে হলো যৌথ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে। সেটাও ছিল একই রকম প্রস্তাব আগেরটার মতোই, যে এই দুই কর্তৃপক্ষ যৌথ কর্তৃপক্ষ কিভাবে চালাবে, এটা সম্ভব না। তো 3 নম্বর আসলো কি প্রস্তাব? 3 নম্বর প্রস্তাবটা আরো হাস্যকর। এই প্রস্তাব কি করে দেয় আমাদের বুঝে আসে না। 3 নম্বর প্রস্তাব ছিল যে এই ভবন এক পক্ষ ব্যবহার করবে, আরেক পক্ষ দাবি ছেড়ে দিবে। যারা ব্যবহার করবে তারা এর একটা ভ্যালু, দাম নির্ধারণ করবে, ঝাঁকা এবং ভবনের নির্ধারণ করে যারা ভবনে থাকবে তারা সেখানে 40% মূল্যের সুবিধা ভোগ করবে, আর যারা দাবি ছেড়ে দিয়ে বাইরে থাকবে তাদেরকে, যারা ওখানে থাকবে ভবনে, তারা 60% মূল্য পর্যায়ক্রমে কিস্তিভিত্তিক পরিশোধ করে দিবে। তো এই ছিল তৃতীয় প্রস্তাব। তো বলা হলো যে এটা কেমন কথা? এটা কি ব্যক্তিগত সম্পত্তি ভাগাভাগি নাকি? এই ভবন কি বিক্রি করা যায়? বিক্রি করার তো কোনো সুযোগ নাই। গেল এটা 3 নম্বর। এইবার আসলো 4 নম্বর প্রস্তাব। 4 নম্বর প্রস্তাব কি বলে? 4 নম্বর প্রস্তাব হলো যে তারা ভবন ছেড়ে দিবে। ভবন ছেড়ে দিবে, কিন্তু শর্ত। এই 4 নম্বরের কিছু জুজি শর্ত। 1 নম্বর শর্ত হলো শাইখুল সাহেব হুজুরকে প্রতিষ্ঠাতা মানতে হবে, একক প্রতিষ্ঠাতা। 2 নম্বর হলো শাইখুল সাহেব হুজুরের ব্যাপারে আমাদের কর্তৃপক্ষ অতীতে সময়ে সময়ে যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেই সিদ্ধান্তগুলো প্রত্যাহার করতে হবে। 3 নম্বর শর্ত ছিল শাইখুল সাহেব হুজুরের ব্যাপারে এই তরফ থেকে যে অসম্মানজনক শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো প্রত্যাহার করে নিতে, এগুলোর জন্য দুঃখ প্রকাশ করতে হবে। 4 নম্বর শর্ত ছিল যে জামিয়া রহমানিয়ার জন্য একটা মজলিসে শুরা গঠন করতে হবে। সেই মজলিসে শুরার মধ্যে শাইখের খানদানের কোনো একজনকে সদস্য হিসেবে রাখতে হবে। 5 নম্বর শর্ত ছিল জামিয়া রহমানিয়াকে তাইসির থেকে নিয়ে উপরের সকল জামাত সহ পূর্ণাঙ্গ জামিয়া হিসেবে পরিচালিত করতে হবে। 6 নম্বর শর্ত ছিল 2021 সাল থেকে নিয়ে 1 সাল থেকে নিয়ে 21 সাল পর্যন্ত এই 20 বছরে আমরা যখন সেখানে ছিলাম না, ওই সময়ে সেখানে যারা শিক্ষাপ্রাপ্ত হয়ে ফাজিল হয়ে বের হয়ে গেছে তাদের সনদ এবং প্রত্যয়নপত্র আমাদের তরফ থেকে দিতে হবে। আমরা এই 6টা শর্তের মধ্যে থেকে এগুলো বলা হয়েছে যে এগুলো তোমরা লিখিত দাও, লিখিত দেওয়ার পরে সেগুলোর আমরা বিবেচনা করে জবাব দিব। প্রথম শর্ত ছিল শাইখুল সাহেব হুজুরকে একক প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকার করা। আমরা গঠনতন্ত্র, এবং যেই গঠনতন্ত্র শাইখুল সাহেব হুজুর নিজে তৈরি করাইছিলেন মাওলানা ইসহাক সাহেবকে দিয়ে, খেলাফত মজলিসের নায়েব আমির এবং সাবেক কীভাবে জানি মন্ত্রী ছিলেন উনি, ওই মন্ত্রী সাহেব ওনাকে দিয়ে লেখানো এবং সেটা জয়েন্ট স্টক কোম্পানি থেকে পাস করানো রেজিস্টার্ড গঠনতন্ত্র। সেই গঠনতন্ত্রের 3য় পাতায় উল্লেখ আছে যে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হলেন 10 জন। এই 10 জনের নাম এখানে দেওয়া হয়েছে। 10 জনের মধ্যে হাজী আব্দুল মালিক সাহেব হলেন 1 নম্বর, 2 নম্বর হলেন শাইখুল সাহেব হুজুর। শাইখুল সাহেব হুজুরের পদবী সেখানে শায়েখ হিসেবে তিনি কি আছেন? প্রতিষ্ঠাতাদের অন্তর্ভুক্ত আছেন। আমাদের তরফ থেকে বলা হলো যে যদি এখন প্রতিষ্ঠাতাদের কোনো তালিকা দিতে হয়
তাহলে হুজুরের হাতে গঠিত সেই গঠনতন্ত্র অনুযায়ী আমরা এখানে 10 জনের নাম দিয়ে একটা প্লেট তৈরি করব, বোর্ড তৈরি করব। এই বোর্ড যেখানে স্থাপন করার কথা তোমরা বলো সেখানে স্থাপন করে দেওয়া হবে। বাইরের গেটে বলো বাইরে, আর ভিতরে দপ্তরে বলো ভিতরে, কিংবা উভয় জায়গায় বললে উভয় জায়গায় কি করে দেওয়া হবে, স্থাপন করে দেওয়া হবে। কিন্তু এককভাবে সেগুলা হিসেবে হুজুরকে প্রতিষ্ঠাতা হিসেবে লেখার কিংবা দেখানোর সুযোগ নাই, আইনগতভাবে নাই। এবং সেই গঠনতন্ত্র হুজুরের হাতে তৈরি করা। 2 নম্বর ছিল যে হুজুরের ব্যাপারে যে সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে সময় সময় কমিটি কর্তৃক, এগুলোকে প্রত্যাহার করা। আমাদের তরফ থেকে জবাব দেওয়া হয়েছে যে এগুলো তো যারা সিদ্ধান্ত নিয়েছেন তারাও আজ দুনিয়াতে নাই, এবং যার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনিও আজ দুনিয়াতে নেই। আর 2 নম্বর হলো এগুলো কিভাবে প্রত্যাহার করবে, এর বাস্তবতাটা কি এবং এটার ফলাফলটা কি, এটা আমাদের বুঝে আসে না। তোমাদের কি বুঝে আসে? কিভাবে প্রত্যাহার করবে? আমরা বললাম যে এগুলো সিদ্ধান্তগুলো প্রত্যাহার করতে হলে তো যেসব প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলোও কি করতে হবে, প্রত্যাহার করতে হবে। তো সেই প্রেক্ষাপট প্রত্যাহার করা যখন সম্ভব না, তাহলে সেই প্রেক্ষিতে নেওয়া সিদ্ধান্ত কি প্রত্যাহার করা সম্ভব? সম্ভব না, অসম্ভব কথা। 3 নম্বর ছিল হুজুরের ব্যাপারে অসম্মানজনক কথা বলা হয়েছে। তখন আমরা বললাম যে হুজুরের ব্যাপারে অসম্মানজনক কথা বলা হয়েছে। 1 নম্বর তো হলো যে হুজুরের ব্যাপারে অসম্মানজনক কথা আমাদের দায়িত্বশীল মুরব্বীদের তরফ থেকে কখনো বলা হয় নাই, অবাস্তব কথা কোনোদিন বলা হয় নাই। এটা চ্যালেঞ্জ, তোমরা মনে রাখবা। যারা এই অসম্মানজনক কথা কিংবা হুজুরদের পক্ষ থেকে বেয়াদবি করার কথা বলে, তাদের কাছ থেকে লিখিত নিবা যে হুজুরদের কি অপরাধটা কি, কোথায় অসম্মানজনক কথা বলছে এবং কোথায় অমূলক কথা বলছে, সেগুলো লিখে দেন। আমরা জামিয়া রহমানিয়ার মুরব্বীদের কাছ থেকে সেগুলো লিখিত জবাব না আপনাদেরকে দিব। দায়িত্ব নিতে পারবা? যেই আপত্তি করবে তাদের কাছ থেকে নিবে, এটা বলে লিখিত দেন। এমনকি মাওলানা মাহফুজ সাহেব এবং মামুনুল হক সাহেব, ওনাদের কাছ থেকেও যদি লিখিত আনতে পারো আমরা আরও খুশি হইব। তার মানে হলো সারা দেশের দায়িত্বশীল ওলামায়ে কেরামদের কাছে আমাদের পক্ষ থেকে কারণ দর্শানোর জন্য আমরা প্রস্তুত। আমাদেরকে শোকজ করা হোক, আমাদেরকে শোকজ করা হোক, আমরা সেই শোকজের জবাব দেওয়ার জন্য কি আছি, প্রস্তুত আছি। এখন রয়ে গেল, আমরা বললাম যে শুধু আমাদের মুরব্বীদের তরফ থেকে বা আমাদের তরফ থেকে অসম্মানজনক শব্দ ব্যবহার করা হয়েছে, তো আমাদের মুরব্বীদের ব্যাপারেও তো কি করা হয়েছে, অসম্মানজনক শব্দ ব্যবহার করা হয়েছে। একটু আগে যে তোমরা মামলার আরজি পড়লা, সেই আরজিতে কি সম্মানজনক শব্দ ব্যবহার করা হয়েছে মঈনপুর হুজুরের ব্যাপারে, মুফতি সাহেব হুজুরের ব্যাপারে। এই যে আরেকজন সদস্য আছেন কারি মুজাফর সাহেব, এনারা 7-8টা ককটেল ফাটাইছে, ভয়ভীতি প্রদর্শন করার জন্য ওই মাদ্রাসার গেটে গেছে। ওগুলো মিথ্যা কথা না? তো এইসব অসম্মানজনক শব্দ, তো এগুলো তো প্রত্যাহার করতে হবে। দুঃখ যদি প্রকাশ করতেই হয় তাহলে 2 তরফ থেকে প্রকাশ করতে হবে। আমাদের এই জবাবটা ঠিক ছিল? ঠিক ছিল। তারপরে আসো 4 নম্বর বলছিল যে মজলিসে শুরায় তাদেরকে একজন সদস্য হিসেবে রাখতে হবে। আমরা বললাম যে হুজুরের উপস্থিতিতে প্রতিষ্ঠাকালীন সময়ে গঠিত গঠনতন্ত্রের মধ্যে মজলিসে শুরার কোনো কথা নাই। এই গঠনতন্ত্রের মধ্যে এখন যদি আমরা মজলিস শুরা গঠিত করতে যাই, তাহলে কি লাগবে, সাধারণ পরিষদে, পরিচালনা পরিষদ থেকে সাধারণ পরিষদে প্রস্তাব আসতে হবে এবং সেই প্রস্তাব সাধারণ পরিষদে গৃহীত হইতে হবে। তারপরে যদি হয় এমনভাবে, তাহলে আমরা ওনাদের পরিবারের কোনো একজনকে, তারা যাকে মনোনীত করবে তাকে সদস্য হিসেবে নিব ইনশাআল্লাহ। ঠিক আছে জবাব? তারপরের প্রস্তাব ছিল জামিয়া রহমানিয়াকে তাইসির থেকে নিয়ে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ জামিয়া হিসেবে পরিচালনা করা। বললাম একদম সহজ কথা, এখানে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এটা আছে যে এই প্রতিষ্ঠানকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ সব জামাত এখানে কি করা হবে, চালু রাখা হবে। 6 নম্বর প্রস্তাব ছিল তাদের ওই ছাত্রদের সনদ এবং প্রত্যয়নপত্র। বলছে খুবই সহজ কথা, তারা যার ব্যাপারে সব প্রত্যয়নপত্র দিতে বলবে এখান থেকে প্রত্যয়নপত্র দিয়ে দেওয়া হবে। এই যে তাদের প্রস্তাবগুলোর আমরা জবাব দিলাম, সেই জবাবে কোথাও কি অযৌক্তিকতা আছে? কোনো অযৌক্তিকতা নেই। কিন্তু এরপরে অদৃশ্য কারণে আর সেটা আগে বাড়ে নাই। সর্বশেষ